আজানের ব্যাপারটা নিয়ে উনি খুব চিন্তিত। তাহলে যখন আমাদের প্রসাদ খাওয়াচ্ছিল জগন্নাথ মন্দিরের, সিদ্দিকুল্লাহ চৌধুরীও নিশ্চয়ই খেয়েছেন প্রসাদ, জগন্নাথ মন্দিরের প্রসাদ, কারণ ওনার দিদির মন্দির, অতএব উনি নিশ্চয়ই প্রসাদ খেয়েছেন। এবং এই যারা রাস্তায় এই পলামারা সব নেমেছিলেন, এরা নিশ্চয়ই সবাই প্রসাদ খেয়েছে। যদি প্রসাদ না খেত তাহলে তো বলতো যে কেউ প্রসাদ খাবে না, আমিও খাবো না। কোনো মসজিদে এদের কখনো কখনো ইমামতি করতে গিয়ে কখনো বক্তব্য দিতে বলেছেন বা কখনো পথে নামতে দেখেছেন? এরা কোন কাজটা করেছেন? এরা 3 তালাক নিয়ে পথে নেমেছিল, লাখো লাখো মানুষ নিয়ে আটকাতে পেরেছে। এরা বাবরি মসজিদ নিয়েও পথে নেমেছিল। এরা নূপুর শর্মার শাস্তির জন্য পথে নেমেছিল, শাস্তি হয়েছে কি? এরা ওয়াকফ সম্পত্তি নিয়েও পথে নেমেছিল, কিছু হয়েছে কি? তাহলে এদের দ্বারা কোনোদিনও কিছু হয়নি। এই 15 বছর চুপ করে বসেছিল। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে অনুরোধ করছি, আপনি শান্ত হয়ে বাড়িতে বসুন। অনেক ক্ষতি করেছেন, আবার এই যে আজকে নেমেছেন, দেখবেন প্রতিটা লোক দাড়ি টুপিওয়ালা লোক। এগুলো আসলে কি জানেন তো, এরা বাধ্য হয়ে নাবে। এই মাদ্রাসার যে টিচার আছে, খারিজি মাদ্রাসা, তাদের রাবেতা বলে একটা সার্টিফিকেট দেওয়া হয়, যেই সার্টিফিকেট সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তুল উলামা হিন্দ দেয়, এবং ওই সার্টিফিকেট দেখিয়ে এরা পুরো ভারতবর্ষে চাঁদা কালেকশন করে মাদ্রাসার জন্য। তাই সিদ্দিকুল্লাহ ডাকলে এরা চাক বা না চাক, ওই রবেতার সার্টিফিকেট পাওয়ার জন্য এরা পথে নামে। তারা তাদের প্রাণের জালে পথে নামে, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী এদেরকে পথে নামিয়ে সরকারের কাছে হিরো হয়, দেখো আমার কাছে এত লোক আছে, আমাকে কি দেবে বলো। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টিকিট নিয়ে মন্ত্রী হয়ে গেলেন, এখন আবার মাঝে বলছিলেন পথ খোলা আছে, আমি যদি গুরুত্ব না পাই অন্য পথ দেখতে আমি কিন্তু বাধ্য থাকব। সোনিয়া গান্ধীর সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে, আমার বংশে আমার বাবা এমপি ছিলেন, হানা ছিলেন, তানা ছিলেন, মানে নিজের বংশ পরিচয় তুলে দিয়ে নিজের এই ভিড় যে করছেন না, আবার কংগ্রেসে একটা জায়গা নেওয়ার জন্য করছেন, ওইখানে গিয়ে ঢুকবে, বলছে যে কংগ্রেস আবার নাকি উঠবে। এইটা হচ্ছে এদের ধান্দা, এদের ব্যবসা। এরা মুসলমানদের জন্য কখনো নামে না। কিন্তু এই যে আজকে তো আদালত 700-800 লোক পারমিশন দিয়েছে, এরা চাইলে না প্রায় 10-12 হাজার মাদ্রাসা আছে, সেই 10-12 হাজার মাদ্রাসার 10টা করে শিক্ষক যদি নামে 1 লক্ষ, আর যদি মাদ্রাসার ছাত্র দেখবেন 10-12 বছরের ছাত্রও চলে আসে, সবাই বাধ্য হয়ে নামে। এবং ওই যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়, এই যে গত 20 বছর ধরে এই ভিড়টা উনি লাগাচ্ছেন, 20 কি 30 বছর ধরে ভিড় লাগাচ্ছেন, এই ভিড় দেখেই হিন্দুরা আতঙ্কিত হয়, বলে যে মুসলমানরা এক কাট্টা হয়ে গেছে, তাহলে আমাদেরও কোথাও এক কাট্টা হতে হবে। তারা এই বিজেপিতে RSS-এ গিয়ে এক কাট্টা হচ্ছে। এই সিদ্দিকুল্লাহর মতো লোকদের জন্যই আজকে হিন্দুরা ভয়ে আতঙ্কে বিপরীত দিকে এক কাট্টা হয়েছে। আমি সিদ্দিকুল্লাহকে বলছি যে অনুরোধ করছি, আপনারা অনেক করেছেন, মুসলমানদের প্রচুর ক্ষতি করেছেন, আর ক্ষতি করবেন না। দেশে এখনো আদালত বাকি আছে। গুন্ডা দমন আইন এলো, তার বিরুদ্ধে আদালতে গেল, আদালত ভৎসনা করে, মুখ্যমন্ত্রীকে ভৎসনা করে সেই বিল রিজেক্ট করে দিল। মুখ্যমন্ত্রী বলেছিল শুক্রবার ইয়াদের 3 পুরুষ পর্যন্ত মনে রাখবে এমন শাস্তি দেবো। আদালতে গেল, 3 দিনে তাদের বেল হয়ে গেল। অলরেডি এই আজান নিয়ে ওখানে কোর্টে ভৎসনা করেছে পুলিশকে, হয়তো এরপর মাইক না খোলার নিদান আদালত দেবে। অতএব পথে নেমে কি হয়, পথে নেমে আজ পর্যন্ত কোনটা করেছেন? ওয়াকফ সম্পত্তিও বাঁচাননি, নূপুর শর্মার শাস্তিও হয়নি, 3 তালাকও বাঁচেনি, কিছুই হয়নি। আমি বলছি এই যে পুরো 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 যে এদের ভিড় লাগবে, সব কটা মাদ্রাসা টিচার দাড়ি টুপিওয়ালা লোক, এতে কিন্তু আম মুসলমান একটাও নেই। ওরা ওদের রোজগার বাঁচানোর জন্য নেমেছে। এই জিনিস, এই তামাশা কতদিন চলবে? এরা কেউ সমাজ নিয়ে চিন্তিত না, মুসলমানদের অর্থনীতি নিয়ে চিন্তিত না, মুসলমানদের শিক্ষা নিয়ে চিন্তিত না, মুসলমানদের OBC, মুসলমানদের চাকরি, মুসলমানদের ব্যবসা, এরা কোনো কিছু নিয়ে কখনো কথা বলে না। সিদ্দিকুল্লাহর ডাকে পথে নামায় যাতে রবেতার সার্টিফিকেটটা পাবে, আর সিদ্দিকুল্লাহ এদের পথে নামায় কোন রাজনৈতিক দল থেকে কি ফায়দা লুটবে। আমরা অনেক ভুগেছি, অনেক যন্ত্রণায় ভুগছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও এটাই চান, একদিকে গেরুয়াওয়ালারা নামবে, অন্যদিকে দাড়ি টুপিওয়ালারা নামবে, হেভি জম্পেস কন্টেস্ট হবে, বাজারে একটা হিন্দু মুসলমান পরিবেশ তৈরি হবে। এতে বিজেপি এবং শুভেন্দু অধিকারী লাভ হবে। রাজ্যে যে অমুসলিম মানুষদের যে এই সরকারের প্রতি ক্ষোভ, তারা যেটা সামনে আসতে যাচ্ছে, এই দাড়ি টুপিওয়ালাগুলো নেবে, তাদের আড়াল করবে এবং হিন্দু মুসলমানের পরিবেশ তৈরি করে দেবে। এই জন্য বলছি, সমাজের সকলকে বলছি, এদের ডাকে, বিশেষ করে সিদ্দিকুল্লাহ সাহেবের ডাকে, এবং যারাই মুসলমানদের জমায়েত করার চেষ্টা করবে, আপনারা নামবেন না, এখন তো অবশ্যই নয়, এবং আগামী দিনেও নামুন নাগরিক হিসাবে। নাগরিক, আপনার মধ্যে হিন্দু মুসলমান সবাই মিলে নামুন, দেশের জন্য নামুন, নেতাজির জন্য নামুন।
পুরো বাংলার জন্য নামুন, কিন্তু খালি মুসলমানদের নিয়ে এবং দাড়ি টুপি লাগিয়ে নামবেন, তাহলে যখন গেরুয়ারা নামে, যেরকম হিন্দুত্ববাদ নিয়ে নামে, আপনারাও নামেন সেই মুসলমানদের নিয়ে নামেন। এই জিনিস ছোটবেলা থেকে দেখে দেখে আমরা ক্লান্ত হয়ে গেছি, প্রচুর ক্ষতি হয়েছে, আর করবেন। এবং একটা ফ্যাসিস্ট ফোর্স এসছে, যাদের মূল পুঁজি হচ্ছে অসভ্যতা, মিথ্যা এবং কুৎসা। মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মকাল শেষ করেছেন, বাংলার মানুষ তাকে অপসারণ করেছে। গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি সুযোগ পেয়েছিলেন, 15 বছর ছিলেন, এখন নেই। কিন্তু তাকে অপমান করা, এটা বোঝায় তাহলে কি শুভেন্দু অধিকারী এইটা চাচ্ছেন যে আপনি যখন ক্ষমতায় থাকবে না তখন আপনাকে লাথি, ঝাঁটা, জুতো, কবর, কাদা নিয়ে আপনাকে নিক্ষেপ করবে, আপনার পিছনে মানুষ দৌড়াবে, আপনার কাপড় ধরে টানবে, আপনার বাড়ি আক্রমণ হবে, আপনার গাড়ি আক্রমণ হবে? আপনি কি এইটা শিক্ষা দিচ্ছেন? কারণ যেইটা আপনি করবেন সেইটা আপনি রিটার্ন পাবেন। আপনারা এই যে শুরু করছেন, এটা খুব নোংরা জিনিস। আমি তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম বিরোধী হতে পারি, সেটা রাজনৈতিক মতাদর্শের ব্যাপার হতে পারে, বিভিন্ন ইস্যুভিত্তিক হতে পারে, কিন্তু তাই বলে একটা নারীকে অপমান করা, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এবং সর্বভারতীয় একজন নেত্রী, তাকে এই পরিমাণে আতঙ্কিত করা, তার গাড়ির কাঁচগুলো খোলা থাকলে তো ভিতর পর্যন্ত ওই গু গোবর ওরা ফেলতো, বা হয়তো কেউ এসে ওনার শাড়ি ধরে টানতো, কোথায় এটা যেত? আমি এটা শুনে আতঙ্কিত। এই জিনিস বাংলা মেনে নেবে না। কোনো নারীর এই পরিমাণ অবমাননা আমরা কখনোই মেনে নেব না। চরম অপমানকর ব্যাপার। বাংলার বুকে এই জিনিস, এই যে কৃষ্টি কালচার আনছে, এই জাতিকে হুলিগান, অসভ্য, বর্বর একটা জাতিতে পরিণত করার চেষ্টা করছে। বাংলা থেকে এদের যত তাড়াতাড়ি বিদায় দেওয়া যায় তত বাংলার জন্য ভালো হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি জেড ক্যাটাগরির সিকিউরিটি থাকে এবং আপনার যদি রাজ্য সরকারের সিকিউরিটি থাকে, তাহলে মুখ্যমন্ত্রী গেলে তার সঙ্গে যাবে, আবার খবর কি দেবে? আপনাকে কার্ড পাঠাবে, কার্ড ছাপিয়ে দাওয়াত দেবে? আপনি প্রশাসন আমাদের শেখাচ্ছেন? মুখ্যমন্ত্রী সিকিউরিটি তো মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবে নাকি নিজের বাড়িতে থাকবে? মুখ্যমন্ত্রী যখন বেরোবে ফোন করে বলবে আমি একটু বেরোবো, তোমরা আসবে কি? এটা কি হয়েছে নাকি কোনোদিন? যখন মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী যখন পথে যান, তখন কি ফোন করে করে সিকিউরিটি রাখেন? খবর কেন দেবে? সিকিউরিটি তার সঙ্গে থাকবে, আপনার ইন্টেলিজেন্স তাকে ফলো করবে। তার যদি কোথাও বিপদ থাকে, কোথাও যদি জমায়েত থাকে, ষড়যন্ত্র থাকে, আপনি দেখবেন আপনার হাতে এখন ইন্টেলিজেন্স আছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইন্টেলিজেন্স নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে প্রশাসন নেই। এ সমস্ত ছাবলামুর কথাবার্তা বাংলার মানুষ মেনে নেবে না। আপনি কি বলতে চাচ্ছেন? কাল আপনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গেলে আপনার সঙ্গে একই ট্রিটমেন্ট হবে, তখন আপনি মেনে নেবেন তো? এইটা চরম দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা, যে উনি খবর দেবেন, জানাবেন। আমরা বাংলার মানুষ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা বুঝি। এগুলো সব আপনিই করাচ্ছেন, আবার বলছেন জনরোষ ফুটে উঠেছে। জনরোষ আপনি দেখাচ্ছেন। জনরোষ হোক আর যাই হোক, প্রোটেকশন দেওয়ার দরকার, সিকিউরিটি দেওয়ার দরকার বর্তমান সরকারের, তার ইন্টেলিজেন্সের, তার প্রশাসনের। এইটা আপনার দায়িত্ব, আপনাকে দায়িত্ব নিতে হবে। আর যদি বলেন যে না দায়িত্ব নেব না, তাহলে আমি বলবো এরকম মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যে সংবিধান শপথ করে একজন বিরোধী নেত্রী এবং দেশের অন্যতম উজ্জ্বল একটি ব্যক্তিত্ব, আমার কাছে খারাপ হতে পারে, কিন্তু পুরো দেশের কাছে তো মমতা বন্দ্যোপাধ্যায় একটা নাম, একটা সম্মানীয় রাজনীতিবিদ। 7 বারের তিনি পার্লামেন্টারিয়ান, 3 বারের মুখ্যমন্ত্রী। তাকে রাস্তায় লোক ঘিরে মারবে? আপনি এটা বলতে চাচ্ছেন? আর এটা নাকি জনরোষ? এটা জনরোষ বলে চালিয়ে দেবেন? এটা চরমভাবে ধিক্কার জানাচ্ছি, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর মুখ্যমন্ত্রী যদি এইভাবে কথাবার্তা বলেন, দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলেন, এটা বাংলার জন্য খুবই দুর্ভাগ্যজনক।